মানুষের যত বেশি বয়স হয় মানুষের মধ্যে চিন্তা বাড়ে, আর সেই চিন্তার আগে যোগ করে দাও, দুশ্চিন্তা বাড়ে। ঠিক আছে? আর আমরা প্রতিনিয়ত এরকম অনেক পরিস্থিতি ফেস করি যেখানে কিনা আমরা ইরিটেটেড হয়ে যাই, প্রচণ্ড পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, তারপরে দুঃখ, দুশ্চিন্তা, এই সমস্ত কাজ করে আমাদের মনের মধ্যে। ঠিক আছে? সংসার জীবন কম তো না। তো এই সমস্ত নেগেটিভ যে এনার্জি সেইগুলোকে কাটানোর জন্য এবার আর মনটাকে ভালো করার জন্য আমরা কি অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাই করতে পারি? আমরা এই যে সারাদিন যে কাজ করতে থাকি, সবচেয়ে মেন কিসের জন্য আমরা কাজটা করি? খাওয়ার জন্য, তাই তো? আর এই খেতে বসে আমরা সবচেয়ে ভালো হচ্ছে চুপচাপ খাওয়া সবচেয়ে ভালো। কোনো কিছুর মধ্যে অন্য কোনো কিছু প্রতি মনোনিবেশ না করে শুধুমাত্র খাওয়ার প্রতি কনসেন্ট্রেট করে যদি খাওয়া হয় তাহলে সেটা সবচেয়ে ভালো। তাহলে খাওয়ারটা নাকি গায়ে লাগে। কিন্তু এখনকার দিনে যখন আধুনিক হতে শুরু করলো তখন কি একটা টিভি দেখবা, ডাইনিং স্পেসে একটা টিভি লাগানোই থাকতো, কিন্তু এখন টিভির চল প্রায় উঠেই গেছে। এখন ফোন, আমরা খেতে বসে ফোনটা ঘাঁটি। ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই আমরা খেতে বসে হাতে একটা ফোন থাকবেই থাকবে। একে অপরের সঙ্গে কনভারসেশন এখন প্রায় নেই বললেই চলে। প্রত্যেকের হাতে একটা ফোন, যে যার মন মতন জিনিস বেছে নিয়ে দেখছে আর খাচ্ছে, খাওয়াটাকে এনজয় করছে। কিন্তু তো যা বলছি আর কি, তো আমরা শান্তি বা নিজেদেরকে ভালো করার জন্য প্রথমে কি করি? প্রথম এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা গান শুনি, মিউজিক। গান হচ্ছে আমাদেরকে আর কি, ধরো আমরা খারাপ পরিস্থিতিতে আছি সেখান থেকে টেনে বের করতে সাহায্য করে। অবশ্যই যদি আমরা পজিটিভ গান শুনি। পজিটিভ গান হচ্ছে, ধরো আমরা খুব দুঃখে আছি, তার মধ্যে একটা দুঃখের গান চালালাম, তাহলে আরও বেশি তখন কষ্ট হয়। ঠিক আছে? একদিকে ভালোও হয়, মানে ধরো কষ্ট হচ্ছে, কষ্টের গান শুনলাম, দুঃখের গান, ইমোশনাল গান শুনলাম, কেঁদে কেটে ব্যাস ঝেড়ে ফেলে দিলাম, সেটাও হয়, ওটাও ঠিক আছে। গান সব দিক থেকেই মানুষকে হিল করে দেয়। আবার হচ্ছে কার্টুন চালিয়ে আমরা নিজেদের মনকে ভালো রাখতে পারি, কোনো কমেডি শো চালিয়ে ভালো রাখতে পারি, হরর ফিল্ম দেখিয়ে ভালো রাখতে পারি। ঠিক আছে? এরকম বিভিন্ন ওয়ে আছে যেখান থেকে আমাদের নেগেটিভ এনার্জিগুলিকে সরিয়ে মনটাকে ডাইভার্ট করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে বড় শব্দ, ডাইভার্ট করতে পারি আমরা। একটা গান শুনলে পরে আমাদের দুশ্চিন্তাগুলো তো আর শেষ হয়ে যায় না, কিন্তু তৎক্ষণাৎ আমাদের মনটাকে ডাইভার্ট করে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি। কিন্তু টিয়া সহ এরকম স্পেশাল মানে কিছু মানুষ আছে যারা কিনা নিজেদেরকে শান্ত রাখে, তারপরে নিজেদের মনটাকে ভালো রাখে বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল চ্যানেল দেখে। আর কন্ট্রোভার্সিয়াল চ্যানেল বলাটা ভুল হবে, কন্ট্রোভার্সি নিরপেক্ষভাবে করতে হয়। কোন সমস্ত চ্যানেল দেখে টিয়া নিজেকে ঠিক রাখে? যেই সমস্ত চ্যানেলগুলি জিভ দিয়ে একদম আগা পাঁচতলা টিয়াকে চেটে পুটে পরিষ্কার করে দিচ্ছে, তাদেরকে দেখে টিয়া নিজেকে একটুখানি ঠিক রাখে। এইটুকু যথেষ্ট, এমনিতেই আমাকে বিক্রি করে খায়। ঠিক আছে? ওই যে টিয়া যাদেরকে দেখছিল তারা এমনিতেই আমাকে বিক্রি করে খায়। দুটো কথা এরকম করে ছুঁড়ে মারলাম, এতে আরও বেশি ফুলে ফেপে উঠবে, এর থেকে বেশি বলবো না। ঠিক আছে? তো বুঝতে পারছি এমন পয়েন্টে কথা বলি প্রত্যেকের জয়েন্টে ব্যথা হয়ে যায়, আর সেই জয়েন্টের ব্যথা কাটানোর জন্য ওই চাটা মালগুলোর ভিডিও দেখতে হয়। কমিউনিটিতে দিতে পারছে না, তাই ভিডিওর মধ্যেই প্রমোট করে দিল। মানে একটা ব্লগার নিজের মনকে ঠিক রাখার জন্য অন্য কোনো ওর থেকে ভালো ব্লগিং চ্যানেল, যেখান থেকে ও কিছু শিখতে পারে, সেইগুলো দেখছে না। কোনো ভালো জিনিস, কোনো পজিটিভ কথাবার্তা হচ্ছে, সেই সমস্ত দেখছে না। যারা ওকে চাটছে আর আমার বিরুদ্ধে গিয়ে কথা বলছে তাদেরকে দেখতে হচ্ছে। মানে টিয়ার এখন শয়নে স্বপনে আমি আমার কথা, উচিত কথা, টাকাগুলো হজম করতে দিচ্ছি না, তো টাকাগুলো হজম করতে পারছে না, সেই কারণে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আর ব্লগিং চ্যানেল মানে এমনিতেই তো মানুষের ঝগড়ুটে আখ্যা দিয়েই দিয়েছে। সেই ঝগড়া করতে পারছে না, মন প্রাণ খুলে ঝগড়া করতে পারছে না। দুদিন আগে অভিনেত্রী হায়ার করলো, তাতেও মনে ধরছে না। তারপরে এখন ভিডিওর মধ্যেই প্রমোট করছে। কি দুর্দশা। ঠিক আছে? নিজের ক্ল্যারিফিকেশন নিজে দিতে পারছে না, হায়ার করতে হচ্ছে। ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বাহ, কি সুন্দর আজকে টিয়া আমাদেরকে জানিয়ে দিল যে
ঠাকুমার শেষ নিঃশ্বাস ত্যাগের যেই ভিডিওটা করা হয়েছিল, ওই ভিডিওটা কিন্তু মনিটাইজেশন অফ করে ভিডিওটা করেছিল। ঠিক আছে, তার প্রুফ কোথায়? না, অনেক সময় ভিডিও চালালে সঙ্গে সঙ্গেই যে অ্যাড দেবে এমনটা কিন্তু না, আর আমরা মনে রাখবো এমনটাও কিন্তু না। এই সংক্রান্ত ভিডিও বহু আগে করা হয়ে গেছে। যেদিন ও দেখিয়েছিল সেই দিনই অথবা তার পরের দিন, খুব বড় জোর হলে লেট করেছিলাম। আর ওর কিছু বলার থাকবে, ও সেটা এতদিন জিইয়ে রেখে তারপরে বলবে যে ওই ভিডিওটার মনিটাইজেশন অফ করে রাখা ছিল, আর সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কিনা বাচ্চার দোহাই দিয়ে মিথ্যে কথা বলে মানুষের কাছ থেকে টাকা লুটে নেয়। সে নাকি বলবে সত্যি কথা, সে নাকি বলবে সত্যি কথা। মা গো মা, সত্যবাদী একেবারে কি যুধিষ্ঠিরের নিচের অংশ চলে আইছে কথা বলতে। আজকে ভুড়ে ভুড়ে মিথ্যে কথা বলল, বলছে যখন ঠাকুমার হাত ধরে ও রয়েছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, তখন নাকি ও ভিডিও করছে না। কে ভিডিও করছে? ওর হাজব্যান্ড ভিডিও করছে, আর ও নাকি জানতোই না। একজন ক্যামেরা হাতে করে নিয়ে এইভাবে ভিডিও করছে, আর টিয়া তার দিকে তাকিয়ে রয়েছে, অথচ টিয়া জানেই না তখন ভিডিও হচ্ছে। তোর এত মিথ্যে কথা ধর্মে সইবে তো? তুই যে এই যে এত মিথ্যে কথা বলছিস, ধর্মে সইবে তো এত মিথ্যে কথা? তোর সন্তান অসুস্থ, এত মানুষের আশীর্বাদ চাইছিস, এত মানুষের প্রার্থনা চাইছিস, অথচ তুই নিজে মিথ্যে কথা বলছিস। যেই মানুষ একটা কথা বললে পরে হজম করতে পারে না, লাইভ করতে বসে পড়ে, শর্ট ভিডিও করে ছাড়ে, কমিউনিটি পোস্ট দেয়, ভয়েস ওভারে বলে দেয়, আর সে এতদিন পরে একটা কথা বলল কি ওই ভিডিওটার মনিটাইজেশন অফ করে রেখেছিলাম, আর কি বলছে যে এটা আমি স্মৃতি হিসেবে রেখেছিলাম। শালা এখনকার দিনে ব্লগাররা কি কথা বলে বলো তো? সবাই বলে স্মৃতি রাখে, জীবিত অবস্থায় ভিডিও করে স্মৃতি রাখতে পারে না, মরার পরে শেষ মরে যাচ্ছে সেই স্মৃতি কে রাখতে চায় ভাই? কে রাখতে চায়? কেউ বাবাকে চিতায় তুলে ঘি মাখাচ্ছে, এইরকম বিভৎস স্মৃতি কে চারণ করতে চায় বলো তো? কে দেখতে চায় এরকম স্মৃতি? এই ধরনের পয়সার লোভী কিছু গ্রেড ব্লগার, এরা এরকম করতে পারে। এই তো বেশ কিছু মাস আগে সৌমালির দিদামা মারা গেল। যে কয়দিন কাজ হয়েছে সৌমালির ক্যামেরা বন্ধ ছিল, যে কিনা এত ভালোবাসতো, যে কিনা ওখানে মানুষ হয়েছে, মায়ের জায়গায় বসিয়েছে, মায়ের থেকেও যদি বেশি কিছু হয় সে তো কোনো সময় বলেনি যে আমার আমি স্মৃতি ধরে রাখার জন্য চিতায় ওঠা দেখালাম, আমি স্মৃতি ধরে রাখার জন্য হাত ধরে রাখছি, পা ধরে রাখছি, হ্যাঁ ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে করে ভিডিও করছি, সে তো কখনো বলেনি। সে দেখিয়েছে পানের ডাবর, এটা আমি নিয়ে যাব, এটা স্মৃতি। এই শাড়িটা, এটা আমার দিদামার, এটা আমি নিয়ে যাব, এটা আমার স্মৃতি। এই ছবিটা, এটা স্মৃতি। আর এদের কাছে স্মৃতি কি? বিভৎস সিনগুলো হচ্ছে এদের কাছে স্মৃতি। যেই সময়টা মানুষের মানে কর্মহীন হয়ে পড়েছিল, অগাধ সময় ছিল, সেই সময় এই সমস্ত গ্রেড ব্লগাররা মাথা চাড়া দিয়ে উঠেছিল। ঠিক আছে, এর প্রশংসা আমি কিন্তু বরাবর করেছি যে এর ভিডিওর ভিজুয়ালাইজেশনগুলো খুব সুন্দর হয়, কিন্তু তার মানে এই না যে এর ঠক জচ্চরিগুলো আমি তুলে ধরবো না। যখন প্রশংসা করতাম তখন খুব ভালো লাগতো, যখন প্রশংসা করে ভিডিও করতাম, ঠিক আছে, তখন কিন্তু একবারও বলেনি যে সুতপাদি আমার প্রশংসা করে ভিডিও করে, আমার খুব ভালো লাগে, কখনো কিন্তু বলেনি। আর যখন সত্যি কথাগুলো বলছি তখন কমিউনিটি পোস্টে ঠুকে ঠুকে লিখছে, তারপরে হচ্ছে তোমার অভিনেত্রীকে হায়ার করে বলছে, নিজে ভিডিওর মধ্যে বলছে, তারপরে তো কমিউনিটি পোস্টে তো আংবাং চাংড়ে ঝুলাচ্ছে। সত্যি কথাগুলো শুনলে খুব গায়ে লাগে, তাই না? সত্যি কথাগুলো শুনলে খুব গায়ে লাগে, মানে নিজে যা খুশি করে যাবে, লোকে প্রশংসা করবে। শোন, ওরকম চাটামাল আমি নই, যেগুলোকে পুষে রেখে দিয়েছিস ওইভাবে প্রমোট করতে থাক, কিন্তু তোর গা চিরবির করবে এই আমার একমাত্র কথায়, আমার কথাতেই তোর গা চিরবির করবে। তুই যাকে অভিনেত্রীকে হায়ার করেছিস সে বলেছে না ব্রেন ওয়াশ, তুই করতে পারছিস না কেন? তোর তো ক্ষমতা আমার থেকে অনেক বেশি, তুই আমাকে ভাইরাল করবি না। তুই আমাকে ভাইরাল করবি, কেউ কাউকে ভাইরাল করার ক্ষমতা রাখে না, ঠিক আছে? কেউ কাউকে ভাইরাল করার ক্ষমতা রাখে না। তুই ভাইরাল করবি কি? তোর যা পরিস্থিতি, যাই হোক, তোর পরিস্থিতি মানুষে আরও দেখবে। ইতিহাস সাক্ষী রয়েছে,
যারা যারা অহংকার দেখিয়েছে, যারা যারা চিকিৎসার নাম করে টাকা তুলে চিকিৎসা করায়নি, তাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে আজ অথবা কাল। এটাই হচ্ছে সময়ের পার্থক্য। তো স্মৃতি, জীবিত অবস্থায় স্মৃতি রেখে দিতিস, সেইগুলো শেয়ার করতিস টাইম ল্যাপস করে, তাহলেও মানা যেত। তো আমরা সবসময় এরকমটাই আশা করি যে কোনো ভালো খুশির মুহূর্ত সেটাকেই আমরা স্মৃতি হিসেবে ধরে রাখি। কোনো খারাপ জিনিসকে তো আমরা মনের মধ্যেও জায়গা দিতে পারি না। কোনো খারাপ জিনিস, কোনো ভয়াবহ জিনিস, কারোর চলে যাওয়া, কারো পৃথিবী ছেড়ে চলে যাওয়া, এইগুলোকে তো আমরা মনেও জায়গা দিতে পারি না। আর এরা ফোনে জায়গা দেয়, এরা ফোনে জায়গা দেয়, প্লাস সবার সামনে তুলে ধরে। দেখো একটা মানুষ কিভাবে মারা যাচ্ছে, আমি সেটাকে তুলে ধরছি। এক ওই ম্যান্ডি কুলাঙ্গারনি, তারপরে আসলো এই টিয়া কুলাঙ্গারনি। এরা মানে কি বলবো, স্মৃতি রক্ষার নাম করে এরা বিভৎসতা শো করে। আবার বড় মুখ করে আজকে এতদিন পরে বলতে এসেছে আমি মনিটাইজেশন অফ করেই ভিডিওটা করেছিলাম। শয়তান মিথ্যেবাদী কোথাকার। তুই যদি মনিটাইজেশন অফ করে ভিডিও করতিস না, তাহলে সেই দিনই সাথে সাথে তুই কমিউনিটি পোস্ট অথবা শর্ট ভিডিও করে জানিয়ে দিতিস, কারণ তোর নেচার আমরা সবাই জানি। এটা শ্রাদ্ধ বাড়ি, হ্যাঁ, এটা মারা গেছে সেই হিসাবে শপিং করছে, নাকি যেন মনে হচ্ছে পুজোর শপিং করছে। তোমার জন্য এই শাড়িটা দেখো কোনটা পছন্দ হয়, তোমার জন্য এই শাড়ি, তোমার জন্য এই শাড়ি। আর কি বলছে বারবার, এটা আমার তরফ থেকে, এটা আমার তরফ থেকে। সব সময় নিজেকে জাহির করা ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ, প্রচুর ক্ষমতা, প্রচুর ক্ষমতা। এখন তো উপরি উপরি ক্ষমতা, তাই না? বলছে এইটুকুই আমার ক্ষমতা। তোর ক্ষমতা এখন যা, তোর এখন যা ক্ষমতা, বাপরে বাপ, এই ওয়াইটিতে সেরকম ক্ষমতা খুব কম মানুষের আছে। মাস গেলে তুই 12 লক্ষ টাকা ইনকাম করবি। আরে সাবাস, মাস গেলে 12 লক্ষ টাকা তুই ইনকাম করবি। তোর ক্ষমতা মানে তুই তো এক একটা মল সবাইকে গিফট করতে পারতি। এক একটা মল এক একজনের নামে করে দিতে পারতি। তুই মাস গেলে 12 লক্ষ টাকা কামাবি। হ্যাঁ, আমরা হলাম অশিক্ষিত ঝাড়, আমরা হলাম অশিক্ষিত ঝাড়, টাকা দিয়ে টাকা ফেরত চাই। আর তুই যে তোর শিক্ষা পূরণ করার জন্য যে স্কুলে ভর্তি হইলি, তুই যে স্কুলটায় ভর্তি হইলি, তার কদ্দূর খবর কি? তার খবরটা কি? স্কুলে ভর্তি হওয়ার জন্য তো ব্যাটারি লয়ে গেলি, খামার বাড়ি গেছে, খামার বাড়ি শেষ, তাই না? খামার বাড়ি শেষ। খামার বাড়িতে তোর বাবারে কাজ দিবি, তোর ভাইয়ের ভবিষ্যৎ, তারপরে পাড়ার লোকেদের, গ্রামের লোকেদের কর্মসংস্থান করে দিবি। অথচ তোর বাবাই নাকি এখন বাইরে গেছে কাজ করতে, শুনলাম, তোর মুখেই শুনলাম তোর বইনে গেছে বাইরে কাজ করতে। কেন রে? তুই সবার কর্মসংস্থান ঠিক করবি, হ্যাঁ? খালি কথায় কথায় লেকচার, কথায় কথায় লেকচার। সবার জন্য একটা কিছু করব ভেবে রেখেছি, আগে নিজেরটা দেখ। তুই তো নিজেরটা দেখে নিয়েই তো ছেলের অসুস্থতার ফাঁদটা পাতলি, ছেলের অসুস্থতার ফাঁদটা পাতলি নিজের কথা ভেবেই। কারণ তোর চ্যানেল তুই বুঝতে পেরেছিস যে ডুবতে বসেছে। যতই টেনে হিঁচড়ে তোলার চেষ্টা করি না কেন, আর হচ্ছে না। তাহলে আর আমার বরটাও তো একেবারে নিকর্মা, হ্যাঁ, নিষ্কর্মা, অকর্মণ্য বা নিষ্কর্মা। সেখানে কি করতে হবে? এই ছেলেকে সামনে রেখে, ছেলে বাইক চাচ্ছে, এতবার দর্শককে দেখিয়ে দেখিয়ে বললাম, শুনিয়ে শুনিয়ে বললাম যে ছেলেটা আমার একটা বাইক চাচ্ছে, কেউ দিল না, কেউ দিল না। সব গাড়িগুলো যাচ্ছে ওই ফন্দীপের বাড়িতে। ওই বাচ্চাটাই বাচ্চা, আমার বাচ্চা না। এতবার ইনিয়ে বিনিয়ে বললাম যে আমার ছেলে বাইক চাচ্ছে, বাইক চাচ্ছে, একটা কেউ দিল না আমারে বাইক। ওই বাইক দিবি না, ওই বাইকের কি বলবো, ওরকম 20টা বাইক কেনার মতন, ওরকম না। ফন্দীপ যে স্বপ্ন পূরণ জন্য যে 3 লক্ষ টাকার বাইক কিনেছে, সেই বাইকের 4টে কিনতে পারবো, 3 4 12 লাখ। হ্যাঁ, আর যেই গাড়ি নিয়ে মানুষে আমাকে এত খোঁটা দিয়েছে, সেরকম আরও 10টা গাড়ি আমার বাড়ির সামনে খাড়া করব। আর তার জন্য কি করব? ছেলের অসুস্থতার ফাঁদ পাতবো। অনেকেই বলে যে হ্যাঁ, ভালো অপশান পেলে কেন বিএমটি করাবে। ও বিএমটি করাতোই না, ও কোনোদিন বিএমটি করাতো না। কারণ ও নিজের মুখে বারবার বলেছে বিএমটি করালে এত % রিস্ক, মা বাবার সঙ্গে ম্যাচ করলে এত % সাকসেস, এত % সাকসেস মানে কি বলবো নেই, এত % সাকসেস রেট, এইগুলো বলতো খালি। ছেলেকে ভালোবাসে না তেমন তো না, ছেলেকে শুধু ইউজ করেছে। ছেলেকে অবশ্যই ভালোবাসে, কিন্তু ছেলেকে মানুষের চোখে সিম্প্যাথি কার্ড খেলার জন্য ছেলেটাকে সামনে রেখেছে। ও বিএমটি কোনোদিনই করাতো না। আর এই পুনের ব্যাপারটা না নতুন না। এই পুনের ব্যাপারটা প্রথমে আরেকবার যখন এই বিএমটি নিয়ে কথা উঠেছিল, তখনই এই পুনের ব্যাপারটা ও তুলেছিল যে পুনেতেও এরকম একটা হয়। যদি তোমরা দেখে না থাকো ওর আগের ভিডিও দেখে এসো, সেখানে ও বলেছিল যে পুনেতে এরকম ট্রিটমেন্ট হয়। ওর পুরো বিষয়টা ফাঁদ ছিল, দর্শকদেরকে ফাঁদে ফেলেছে। তার মধ্যে আমিও রয়েছি, আমার কিছু দর্শকও রয়েছে যারা কিনা আমার কথা অনুযায়ী ওকে দান করেছে।
যারা আমার কথা অনুযায়ী ওকে দান করেছে, ওর এই পুনের বিষয়টা আগে থেকেই মাথায় সেট আপ করা ছিল ওর, ঠিক আছে, প্ল্যান করা ছিল। আর বিএমটির কথাটা বলে মানুষের কাছ থেকে টাকা তুলে নিয়েছে, ভেবেছে একবার তো টাকা তুলে নিই, তারপরে লোকে যদি জুতা লাথি ঝাঁটা মারে আমি সহ্য করে নেব। কারণ মানুষ একবার টাকা দিয়ে মান সম্মানের খাতিরে না টাকা ফেরত চাইবে না। আর বাচ্চার ম্যাটার, আর সামনে রয়েছে বাচ্চাকে ঢাল করে আমি টাকা চাইছি, কেউ টাকা ফেরত চাইবে না। যেই টাকা ফেরত চাইবে তার আইডিটা দিয়ে ওই যে হোয়াটসঅ্যাপে করতে বলেছে না, হোয়াটসঅ্যাপে কেন বলেছে, যাতে সেইগুলো নিয়ে প্রুফ দেবে। ও তো নিজেই বলেছে যে আমি প্রুফ দিয়ে দেবো, নেবে হোয়াটসঅ্যাপে নেবে, যে তোমরা যারা যারা টাকা চাইছো তারা তোমরা হোয়াটসঅ্যাপে দাও। কারণ কমেন্ট বক্সে তো আর ওটা দেওয়া সম্ভব না, ছবি দেওয়া সম্ভব না, সেই কারণে হোয়াটসঅ্যাপে চেয়েছে। হোয়াটসঅ্যাপে চেয়ে কী করবে, এবার সেই প্রুফটা ভিডিওতে তুলে ধরবে। এইবার কি হবে, যে টাকা চাইবে তাকে মানুষের ছি ছি থু থু করবে, তাকে মানুষ ছি ছি থু থু করবে। কারণ ও তো দর্শকের চোখের উপরে ওর বাচ্চার অসুস্থতার প্রলেপটা লাগিয়েই রেখেছে। একবার টাকা হাতিয়ে নিলে আর সেই টাকা সেই গর্ভ থেকে বেরোয় না। একটাই উপায় আছে, যে ওর টাকা ও সঠিক পথে ব্যবহার করুক। ওর টাকা তো না, মানুষের টাকা ও সঠিক পথে ব্যবহার করুক। লক্ষ লক্ষ টাকা যেই উঠেছে, 12 লক্ষ টাকার হিসাব দিয়েছে, তো সরকারি হিসাব দিয়েছে 12 লক্ষ টাকার হিসেব, সেটা কোনো অনাথ আশ্রমে কোনো এনজিও মারফতে যুক্ত করে, যেখানে কিনা প্রচুর বাচ্চা রয়েছে, তাদেরকে সেখানটায় দিয়ে দিক। এত ভাবনা চিন্তা করার তো দরকার নেই। কখন কে অসুস্থ হবে তারপরে ওর সঙ্গে যোগাযোগ করবে, তারপরে ও টাকা দেবে। কত টাকা দিচ্ছে না দিচ্ছে সেইটা আমাদেরকে সঠিক প্রুফ দেবে ও। আর এই বিষয়টা একবার যদি থিতিয়ে যায় বন্ধুরা, ও কিন্তু পুরো বেমালুম হজম করে ফেলবে টাকাটা, ও বেমালুম হজম করে ফেলবে। এখানে যে বা যারা আমাকে বলুক যে ওর টাকা নিয়ে আমার এত জ্বালা কিসের, আমার মারফত বহু মানুষ টাকা দিয়েছে, 100 বার জ্বালা দেখাবো। আর আমার দ্বারা যদি মানুষ টাকা নাও দিত তারপরেও আমি বলতাম, কারণ টাকার সঠিক ব্যবহার ও করেনি। যেই কথা বলে ও টাকা নিয়েছে সেই চিকিৎসা করায়নি। কেন বলবো না, সোশ্যাল মিডিয়াতে এসে বলেছে, 1000 বার বলার অধিকার রয়েছে। যেই কাজ করাবে বলে টাকা তুলেছে, সেই কাজ যখন করায়নি তাহলে ও ফ্রড, ও 1 নম্বরের ফ্রড, ঠক, জোচ্চোর। এই কথা বলার ক্ষমতা প্রত্যেকের রয়েছে। ওই যতই যাকে হায়ার করে নিয়ে আসুক না কেন, কেউ ধোপে টিকতে পারবে না। কারণ ও সোশ্যাল মিডিয়াতে নিজে মুখ ফেরে ফেরে বলেছে, আমি আমার ছেলের বিএমটি করাবো, তোমরা যা পারবে দাও। সেখানটায় ও বিএমটি না করিয়ে টাকা তুলে তারপরে মস্তি মারছে আর হায়ার করে আনছে একে তাকে। মামার বাড়ির আবদার, তাই না? কাকে ভয় দেখাচ্ছিস, কাকে ভয় দেখাচ্ছিস? খবরদার ভাবিসও না ভয় দেখানোর কথা, ভাবিসও না, ভাববি না ভয় দেখানোর কথা। নিজে ভয় পা। তোর বর জেল খেটে এসেছে, তোরা অপরাধী ছিলিস, বুঝতে পেরেছিস? জিজ্ঞাসা করিস তোর বরকে। তো বন্ধুরা, শ্রাদ্ধ বাড়ির ভ্লগ আমরা পেয়ে যাব। ওই যে শ্রাদ্ধ বাড়ির ভ্লগ হিসেবে ট্রোল করেছিল না, রোস্টিং করেছিল না, ওই সাদা ড্রেস পরে বেঁকিয়ে বেঁকিয়ে, পেছন বেঁকিয়ে বেঁকিয়ে ভিডিও করেছিল, রিলস বানিয়েছিল, সেটা নিয়ে রোস্ট করেছিল। এও ঠিক রোস্টের পর্যায়ে ভিডিও করছে, কিন্তু কেউ করবে না, কেউ করবে না। শপিং করছে যেন পুজোর বাজার করতে গেছে, হ্যাঁ, সেটাকে নিয়ে নিয়ে দেখাচ্ছে এই অ্যাঙ্গেল থেকে সেই অ্যাঙ্গেল থেকে, যেন কত আনন্দের মুহূর্ত। আবার বলছে, ঠাকুমা দেখবে আমি মরার পরে তোদের জামা কাপড় কেনার কি বাহার। মানে পাপ চারা দেয় তো মনের মধ্যে, পাপটা তো চারা দিচ্ছে, লুকাবে কি করে? ভাবছে এগুলো তো নিয়ে মানুষ বলবে, আমি আগের থেকে বলে রাখি, তাই না? বাবা, লিপস্টিক পরে তারপরে যাচ্ছে। ঠাকুমা মারা গেছে সদ্য সদ্য, তা পুনেতে গিয়ে সে সেজে গুজে তারপরে শপিং করতে বেরোচ্ছে। কত দুঃখ। আর ভিডিওটা শুরু করেছে দেখো, একেবারে সিনেম্যাটিক তোমার দৃশ্য, আবার ব্যাকগ্রাউন্ডে কথাও একেবারে নাটকের লেভেল পার করে গেছে। কত দুঃখ, কত কষ্ট। এদিকে আমি ওখানটায় সেজে গুজে একেবারে সত্য সব। তো তোমরা দেখে নিয়েছ, এক ঠাকুমা এসেছে, যার কথা ও বলছে যে মারা যাওয়ার এতদিন পরে আসলে বলেই ঢোকটা গিলে আবার কথাটাকে চেঞ্জ করে দিল, কথাটা বলেই ঢোকটা গিলে চেঞ্জ করে দিল। তোর বোনও তো আসলো, এই তো তোর বোনও তো আসলো এই মুহূর্তে, হ্যাঁ, তারও তো ঠাকুমা, সে তার শুটিং ক্যান্সেল করে আসতে পারেনি। বড় নায়িকা, বড় অ্যাক্ট্রেস, তাই না? মানুষকে বলার সময় খুব, তোর নিজের বোনই তো আসেনি, এই তো আসলো। আর রান্নাবান্নার কথা, যতদিন না কাজ সম্পন্ন হয় ততদিন তো শুনেছি রান্নাতে হলুদ পর্যন্ত ব্যবহার করা যায় না।
এরা সাদা তেলে রান্না করছে দেখলাম, কিন্তু হলুদ দিয়েছে। কি বলবে? হলুদ ছাড়া কিভাবে ওই কালার আসলো? পনিরের কালার কিভাবে আসলো হলুদ ছাড়া? কি নিয়ম পালন করছে? বারবার বলছে যে এক এক বাড়ির এক এক নিয়ম। আমাদেরকে বলে গেছে এইরকমভাবে জামা কাপড় কিনে তারপরে কাজ করতে, আর তারপরে এই যে খাওয়া দাওয়ার, তারপরে ম্যান্ডির মতন বলবে আমাদের বাড়িতে এরকমই নিয়ম যে হলুদ ব্যবহার করা যায়, তাই না? খেতে খেতে বলছে আমাদের বাড়িতে এরকমই নিয়ম, যে এরকম শপিং করার কথা। আর তারপরে আসলো সেই দৃশ্য যেখানে কিনা নিজের মন খারাপ দূর করছে যাদেরকে পুষে রেখেছে চাটা মালগুলো, তার ভিডিও দেখে। আর ওই কথাটা হচ্ছে সবচেয়ে অসহ্যকর, যে ওর ঠাকুমা যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলো, মরার আগ মুহূর্তে যখন অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসলো, তখন ভিডিওটা কে করছিল? তখন তো তোকে সামনে দেখা যায়নি। কিরে, একদম ফার্স্ট টু লাস্ট ভিডিও করে টাকা কামিয়ে নিয়ে মনিটাইজেশন অফ করে দিয়ে তারপরে তুই বলছিস যে মনিটাইজেশন অফ করা ছিল। আমি শেষ মুহূর্তে একটুখানি ভিডিও করেছিলাম, যখন বাইরে শোয়ানো ছিল তখন আমি শেষ মুহূর্তে ভিডিও করেছিলাম। আর তোর বর এদিক ঘুরে ওপাশ দিয়ে, জানালার ওপাশ দিয়ে শট নিচ্ছে, হ্যাঁ, তুমি দেখতে পাওনি? এরে ঠাকুমার তো এখনো মানে শ্রাদ্ধ শান্তি হলো না, তার আগেই এত মিথ্যে কথা বলছিস, এত মিথ্যে কথা বলছিস। তুই নিজে এত পটর পটর করিস, আর ঠাকুমাকে বেঁচে থাকতে বলতিস তুমি এত কথা বলো কেন? সব কথা তো তুই বলবি। হত্যাকর্তা বিধাতা বললে কথা, তাই না? হত্যাকর্তা বিধাতা বলে কথা। তো শোন, ওই টাকাগুলো না বন্ধুরা, তোমরা বলো যে যারা জরুরতমন্দ, অর্থাৎ কোনো এনজিও, অনাথ আশ্রম, বহুত মানুষ রয়েছে যারা নিডি মানুষ, তাদেরকে ধরে দিয়ে দিতে। তাহলে না এত ভিডিও হবে, না এত নেগেটিভ কথাবার্তা হবে, আর না ওর নেগেটিভিটি কাটাতে অন্য কোনো থার্ড ক্লাস নেগেটিভ মানুষকে দেখতে হবে, যারা কিনা আমার রক্ত খেয়ে জীবিত রয়েছে। আর কোনো কাজ নেই, সারাদিন আমার চ্যানেলটার উপরে শকুনে দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমার তো তাও এটা সেটা কন্টেন্ট আছে, কিন্তু এই যে এর যারা চাটামাল, প্লাস এই আমি যাদেরকে নিয়ে করি তাদের যারা চাটামাল, তারা প্রত্যেকে শুধু আমার চ্যানেলের উপরেই শুধু সার্চ করে, শুধু দেখে আমি ভিডিও দিলাম কিনা, কাকে নিয়ে বললাম, ব্যাস তারপরে শুরু হয়ে যায়। তুই বুঝতে পারছিস তোর পর্যায়টা কোন জায়গাটায়? কোথায় রয়েছে তোদের মতন ব্লগারদের পর্যায়? একটু ভেবে চিন্তে কাজ করিস, বুঝতে পারলি তো? ভেবে চিন্তে কথা বলিস। ভিডিওতে যে প্রমোট করছিস না, ওটা খিল্লির পাত্র করে দিলি। তো যাই হোক বন্ধুরা, ঠাকুমা শ্রাদ্ধ, আর সেই শ্রাদ্ধতে সি গ্রেডের ভিডিও দেখছে, দেখে দেখে নিজেকে শান্ত রাখছে। কোনোভাবে শান্ত রাখতে পারবি না, বললাম তো। কোনোভাবে তোকে এই মানুষের টাকা লুট করে তোকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। আগে সেই টাকার সদ্গতি করবি, তারপরে। আর যদি ভাবিস এক সময় ঠিক থেমে যাব, এক সময় ঠিক থেমে যাব, কারণ একই কন্টেন্ট দিয়ে তো আর লাভ হবে না, আমার তো আর লাভ হবে না, তাই না? পাবলিক যদি পাবলিকের লাভ লোকসান না বোঝে, তাহলে তো আমার বারবার চিৎকার করে লাভ নেই। কিন্তু কি বলতো, কর্মের ফল সবাই পেয়ে যাবে, বুঝতে পেরেছিস? কর্মের ফল সবাই পেয়ে যাবে, প্রত্যেকে পাবে, তুইও পাবি, আমিও পাবো। তোরা দুজনেই থ্যালাসেমিয়ার ক্যারিয়ার, আর সেখানে তোদের বাচ্চার অটোমেটিক্যালি যে ওরকমটা হবে, থ্যালাসেমিয়া হবে, সেটা তোদের জানার কথা। আর সেই সম্পর্কে তোদের সাবধান হওয়া উচিত ছিল, তোদের সাবধান হওয়া উচিত ছিল। প্রচুর থ্যালাসেমিয়ার পেশেন্ট রয়েছে। আর আমাকে এক দিদিভাই পার্সোনালি বলেছে যে গুগলে সার্চ করে নিতে প্রত্যেককে। আমাকে বলতে বলেছে, যেহেতু তার কোনো ভিডিও নেই, এই চ্যানেল নেই, তাই আমার মাধ্যমে বলেছে যে প্রত্যেককে সার্চ করে নিয়ে তারপর ওর প্রতি সহানুভূতিশীল হও, তারপর ওর প্রতি সহানুভূতিশীল হও, নতবা মাথায় বাড়ি মেরে তো লক্ষ লক্ষ টাকা ব্যাংকে ঢুকিয়ে নিয়েছে। একটু মনে করো না যে ওই টাকার কোনো ও হিল্লে করবে, পুরোটাই ও হজম করে নেবে। আর সেই জন্যই একে তাকে ঝুলাচ্ছে, একে তাকে হায়ার করে আনছে। তোর ঠাকুমার আত্মার শান্তি কামনা করি। তাকে তো বিক্রি করতে কোনোভাবে ছাড়ছিস না, শেষ নিঃশ্বাসটা পর্যন্ত যে ছেড়েছে সেটা বিক্রি করেছিস। ছি, কি নিচু মানসিকতা! তুই যা লোভী, তোর লোভ সংক্রান্ত একটা কথা ছোট্ট করে বলে রাখি। তুই যাকে প্রমোশনাল অ্যাড করার জন্য দিতিস না, ভায়া হয়ে দিতিস, তুই তার টাকা অর্ধেক মারতিস। তুই নিজে শুধু যোগাযোগটা করিয়ে দিতিস, সেই তার অর্ধেক টাকা তুই মারতিস। এবার বল জানলাম কোথার থেকে, আর সে কে? কিচ্ছু বলবো না, শুধু এইটুকু তোমাদেরকে বলে রাখলাম যে ও চরম লোভী। হ্যাঁ, ধরো আমি একজন ব্লগার, আর আরেকজন ব্লগার আছে, আমি প্রচুর অ্যাড করছি, আর আমি ধরো সেই ব্লগারকে অ্যাড পাইয়ে দিচ্ছি, তার কমিশন
তার কমিশন আমি রাখছি, তার মানে আমি কতখানি লোভী। আমি সেই অ্যাডের মধ্যে শুধু যোগাযোগটা করিয়ে দিচ্ছি, তার জন্য আমি কমিশন খাচ্ছি, তাও হাফ। যা টাকা পাচ্ছি, যা টাকা ওকে দেওয়া হচ্ছে তার সেই সমপরিমাণ টাকা আমি কমিশন খাচ্ছি। ভাবো তাহলে টিয়া কতখানি লোভী। আর ছেলেকে সামনে রেখে ও ব্যবসা করেনি, বুঝবে। এই যারা যারা তোমরা দিয়েছো, যারা যারা আজকে বলছো যে কেন সবার কেন এত জ্বালা উঠছে ওর টাকা নিয়ে, তোমরাই একদিন বলবে। মিলিয়ে নিও কথা, তোমরাই একদিন বলবে। শুধু সময়ের অপেক্ষা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।